হ্যালো এভরিওয়ান, আমাদের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের আবারও স্বাগত। তো এডুকেটমের পক্ষ থেকে আমাদের এই যে প্র্যাকটিস সেটটা দেখছো, এই প্র্যাকটিস সেটটা অনেকেই নিয়েছো তোমরা। তো এই প্র্যাকটিস সেটের সলিউশন ভিডিও এবার আসতে শুরু করে দিয়েছে। তোমরা চ্যানেলে অনেকগুলো আমাদের চ্যানেলে আপলোড হয়ে গেছে প্র্যাকটিস সেটের সলিউশন ভিডিও। তো তোমরা আজকে আমরা করবো যেটা পাটিগণিতের, যেটা অ্যারিথমেটিকের ম্যাথের তোমার 5 নম্বর সেটটাই 2 নম্বর পার্ট। আমি দেখবে তোমরা আমাদের প্লেলিস্ট করা আছে 15টা প্র্যাকটিস সেট বলে, সেখানে পার্ট 1টা আমি করে দিয়েছিলাম। তো পার্ট 2টা মানে প্র্যাকটিস সেট 5-এর পার্ট 2টা। আর একটা জিনিস বলে রাখি, যে যারা এখনো জানো না যে আমাদের প্র্যাকটিস সেটের সলিউশন ভিডিওগুলো কোত্থেকে পাবে, তো সেগুলো হচ্ছে তোমার দেখো এইরকম কালার লোগোতে কম্বিনেশনে করা আছে। এটা ইংলিশ, এটা জেনারেল অ্যাওয়ারনেস, এটা লজিক্যাল রিজনিং, আর ম্যাথের হচ্ছে এইটা। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো। তো আশা করি তোমাদের ফলপ্রসূ হবে জিনিসটা। চলো একবারে কোশ্চেনে চলে আসি। দেখো প্র্যাকটিস সেট 5-এর যে 2 নম্বর পার্ট যেটা আমি করাচ্ছি, প্র্যাকটিস সেট 5-এরই আর কি 11 নম্বর কোশ্চেনটা। ঠিক আছে, যারা নিয়েছো তারা এখান থেকে মিলিয়ে নেবে। দেখো বলছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 2:5, 5:2। যদি তাদের বয়সের গুণফল 1000 হয় তবে 10 বছর পর পিতার বয়স কত? আমি এই কিন্তু কোশ্চেন, তোমার রেশিওর কোশ্চেন, এরকম টাইপের কোশ্চেন করিয়ে দিয়েছি, ডিটেল ক্লাস করিয়েছি। সেই ক্লাসগুলো যদি না দেখে থাকো তো তোমরা গিয়ে সেখানেও দেখে নিতে পারো, ওখানেও একটা প্লে লিস্ট করা আছে, সেখান থেকেও দেখতে পারো। আর এখান থেকে যারা দেখেছো ওটা তাদের তো সুবিধা হবে, আর যারা দেখোনি তারা এখান থেকে দেখে নাও কীভাবে করছি। তো কি স্যার, প্রথমে পিতা আর পুত্র এদের দুজনের আমাকে অনুপাত দেওয়া আছে। কত স্যার দেওয়া আছে? 5:2। স্যার আমাকে এবার কি দেওয়া আছে? আমাকে দেওয়া আছে তাদের গুণফল, বয়সের গুণফলটা দেওয়া আছে। তাহলে একটা রেশিও, একটা রিয়েল ডেটা কখনো সেম এম হতে পারে না। তাহলে আমাকে কি করতে হবে? এই রেশিও থেকে, এই রেশিওটা থেকে আমাকে রিয়েল ডেটায় কনভার্ট করতে হবে। তো কিভাবে করব স্যার? আমি ধরেই নিই পিতার বয়স রেশিও অনুযায়ী 5 আর পুত্রের বয়স 2। স্যার এইভাবে তো ধরা যায় না, কেন রেশিও তো একটা রিয়েল ডেটা নয়। তাহলে আমি কিভাবে ধরবো স্যার? 5x আর 2x। দেখো এইবার আমি ধরতে পেরেছি। তাহলে এই দুটোর গুণফল তোমাকে 1000 দেওয়া আছে, তাহলে আমি করি না। তাহলে 5x গুণ 2x এটা সমান কত দেওয়া আছে স্যার? 1000 দেওয়া আছে। এইটুকু বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে এখান থেকে দেখো 5 দুগুণে 10, তাহলে 10x গুণ করলে স্যার x²। এইখানটা করে খুব ভালো করে নজর রাখো, অনেকেই এটা 10x লিখে দেবে আর উত্তর মেলাতে পারবে না। তাহলে কি স্যার? 10x², কারণ x গুণ করলে x² হয়। তাহলে স্যার এইটা কত হলো স্যার? এটা 1000ই থাকলো। তাহলে এখান থেকে একটা শূন্য ক্যান্সেল আউট করো, তাহলে x² কত হলো স্যার? 100। আর একে রুট ভাঙলে তাহলে এদিকে স্কোয়ার থাকলে ওইদিকে রুট হয়, তাহলে 100 রুট করলে স্যার কত হয়? 10, তাই তো? 10 গুণ করলে, দুবার গুণ করলে তোমার হচ্ছে 100 হয়। তাহলে এক্স এর ভ্যালু কত পেলাম? 10। তাহলে এখান থেকে আমি রিয়েল ডেটাতে কনভার্ট করতে পারি যে এই যে 5x আমি ধরেছিলাম, এক্স এর ভ্যালুটা 10 হয়েছে, তাহলে পিতার বয়স কত হবে? 5x মানে হচ্ছে 5-এর সঙ্গে 10-এর গুণ, স্যার 50। এটা আমি বয়স পেয়ে গেলাম, পিতার বয়স। এবং তাহলে এক্স এর ভ্যালু যদি 10 হয় তাহলে পুত্রের বয়স স্যার কত হবে? তাহলে 2-এর সঙ্গে 10 গুণ করলে স্যার 20। তাহলে পুত্রের বয়স আর পিতার বয়স আমি পেয়ে গেছি। এবার আমাকে কি বলেছে? বলছি তবে 10 বছর পর পিতার বয়স কত হবে। তাহলে 10 বছর পর, তাহলে কারে জানতে চেয়েছে? পিতার। তাহলে পিতার এখন তো তোমার 50, তাহলে ওর সঙ্গে আরও 10 যোগ করলে স্যার কত হবে? স্যার 60 হবে। তাহলে পিতার 10 বছর পর বয়স কত হবে স্যার? 60। অপশান বি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। বুঝতে পেরেছি? চলো পরবর্তী কোশ্চেনটা দেখি, তার সলিউশনটা করি। দেখো 52 নম্বর কোশ্চেন প্র্যাকটিস সেটের 5 নম্বরে। কি বলছে? বলছে 6.20 টাকা প্রতি কেজি চাল ও 7.20 টাকা প্রতি কেজি চাল মেশানো হলো। মানে কি? এই একটা দামে একটা চাল, প্রতি কেজির দাম হচ্ছে তোমার 6 টাকা 20 পয়সা, এরকম একটা চাল, আর 7 টাকা 20 পয়সা এটা একটা চাল কিনেছে, সে কিনে সেটাকে একসঙ্গে মিশিয়ে দিয়েছে। এটা তাহলে রেশিওরই একটা পার্ট, যেটা মিশ্রণের কোশ্চেন। কি বলছে? কি অনুপাতে মেশালে চালের মূল্য 6.50 টাকা প্রতি কেজি হবে? মানে সে যখন মিশিয়ে যে টাকাটা তৈরি করছে বা বিক্রি করবে সেটা হচ্ছে 6.50 টাকাতে হবে। তাহলে এর একটা একদম তোর যদি বলতে চাও, তাহলে তোর হলো কি? অ্যালিগেশন করে দাও। তাহলে কিভাবে স্যার অ্যালিগেশনটা করবো? অ্যালিগেশন করলে স্যার যেমন প্রথমে আমাকে ডেটা দেওয়া আছে 6.20, সেটা লিখে দাও, এদিকে ছোটোটা ওইদিকে বড়োটা। তাহলে 7.20 লেখা হয়ে গেল, এই দুটো লিখে ফেললাম। স্যার কি রকমভাবে মেশাতে বলছি, কত করতে হবে স্যার? 6.50, সেটা মাঝে লেখো 6.50। এবার কি করবো? 10-এ এদের মধ্যে বিয়োগ করে দাও, যেটা হবে সেটাই রেশিও। কিভাবে স্যার? এখানে স্যার 6.20 থেকে 6.50 বাদ দেবো না, তোমার এই দুটোর মধ্যে বড় ছোটোর ব্যাপার নেই, তোমার যেটা বড় সেটা থেকে তুমি বিয়োগ করো, ডাজ নট ম্যাটার। ঠিক আছে, তো দেখো 6.50 থেকে যদি আমি 6.20 বাদ দিই, স্যার আমার কত হবে? স্যার 0.30 হবে, তাই না?
3.62 থেকে ভাবো, 65 থেকে 62 এইভাবে ভাবো। আচ্ছা এখানে দেখো তোমার 72 এর এটা বড়, তাহলে 7.20 থেকে 6.50 যদি আমি বাদ দিই স্যার কত হবে? ওইদিকে দেখো 50, ওইদিকে 20, তার মানে 70, তার মানে 0.70 এইটুকু বোঝা গেছে। ঠিক আছে, আমি কি বললাম, এইটাই তোমার রেশিও হবে। তো রেশিও বানিয়ে দিই, দেখো দুদিক থেকেই একই জায়গায় তোমার দশমিক আছে, দশমিক উঠে যাবে, দুদিকের এরও শূন্য আছে, এরও পিছনে শূন্য আছে, তাহলে উঠে গেল, কত হলো স্যার? 7:3 উত্তর হয়ে গেল। তাহলে এটাই আমার রেশিও। আমাকে বলেছিল কি অনুপাতে মেশাতে হবে, তাহলে 7:3 অনুপাতে মেশাতে হবে, যেটা অপশন সি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? চলো পরবর্তী কোশ্চেনে যাই। 52-53 নম্বর কোশ্চেন দেখো, এটাও তোমাদের সিলেবাসেরই একটা কোশ্চেন। সিলেবাসে এরকম সিলেবাস তোমাদের দেওয়া ছিল, যেখানে তোমার হচ্ছে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট থেকে কোশ্চেন ছিল। দেখো কোশ্চেন দেবে বলেছে। তো দেখো 53 নম্বর কোশ্চেনটা প্র্যাকটিস সেট 5-এ যেটা আমাদের রয়েছে, বলছে 8930 মানে 8930 টাকায় বার্ষিক 8% সরল সুদের হারে 5 বছর পর মোট সরল সুদ কত হবে? আমি আবার বলছি, আমাদের যে ডিটেলস ক্লাস, প্রত্যেকটা টপিক ধরে যে ডিটেলস ক্লাস হয়েছে, প্রত্যেকটা সিলেবাস ধরে ধরে তোমার জিআইও হয়েছে, জিআইও চলছে, ইংলিশেরও চলছে, এবং জিকের সমস্ত জিনিস শেষ হয়ে গেছে, আর ম্যাথেরও পুরো টোটাল শেষ হয়ে গেছে। তোমরা যারা এখনো দেখোনি তারা গিয়ে দেখো, প্রচণ্ড লাভ পাবে। এইসব জিনিসগুলো তোমার কাছে তখন কিছু মনে হবে না। তো দেখো কিভাবে করবো স্যার, আমি ওইখানে বলেছিলাম যে কি, যখন আমার সময় দেয়া থাকবে, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে সময় দেওয়া থাকবে আর আমার পার্সেন্টেজ দেওয়া থাকবে, এটা আমার কাছে ফুল টস। তুমি এখানে SI = PRT/100 হিসাবে করতে পারো, কোনো সমস্যা কিছু নেই, কিন্তু আমি ওরকমভাবে করবো কেন? তো দেখি আমি একটা শর্টকাট কিছু করতে পারি কিনা। তো আমি বলেছিলাম পার্সেন্টেজ যেটা হবে আর সময়ের সঙ্গে যদি আমি গুণ করি, তাহলে আমি ডাইরেক্ট একবারে রেশিও পাবো, বা আমি একবারে একটা পার্সেন্টেজ পাবো, যেটা হচ্ছে সুদ আর তোমার হচ্ছে আসলের উপর। কিভাবে স্যার? সেরমভাবে আমি কিছু যা কিছু বানাতে পারি। কিভাবে স্যার? দেখো 5×8 = 40 মানে হচ্ছে 40%। আমি এই 40%টাকে বলতে পারি যে 100-র মধ্যে 40 টাকা সুদ দিয়েছে। গল্পটা বোঝা গেছে? তাহলে এবার তুমি বলো, এটা যদি আমার সুদ হয়, এটা যদি আমার সুদ হয়, আর এটা যদি আমার আসল হয়, ঠিক আছে, আসল টাকা, তাহলে 100 টাকার উপর 40 টাকা সুদ দিয়েছে, দুটো আমি জিনিস পেয়ে গেছি। তাহলে এই দুটোর মধ্যে এখানে কি ডেটা দেওয়া আছে এক্সট্রা? স্যার এই যে টাকাটা দেওয়া আছে, এটা বার্ষিক টাকা, আসল টাকা। তো তাহলে আসলের ভ্যালুটা যদি দেওয়া থাকে, তাহলে সুদের ভ্যালু বার করি। আমাকে সরল সুদের ভ্যালুটাই জানতে চেয়েছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমাকে বলো, এই 100-র ভ্যালু যদি 8930 টাকা হয়, আর তাহলে 1-এর ভ্যালু কত আর 40-এর ভ্যালু কত, সুদেই জানতে চেয়েছে। তাহলে কি হবে বলো? আমি ঐকিক নিয়ম করছি, 8930 বাই তোমার হচ্ছে 100 ইন্টু তোমার হচ্ছে 40, তাই তো? এটাই হবে। তাহলে এবার আমি কাটাকাটিটা সিম্পলিফাইটা করি। দেখো 0 0 কাটলো, এই 0 0 কেটে দিলাম, তাহলে কি হবে? ওপরে নিচে আর কিছু নেই, ওপরে শুধু 4-এর সঙ্গে এটা গুণ হবে। দেখো 4×8 = 32। দেখো সবসময় করতে যাওয়ারও প্রয়োজন নেই। দেখো 4-এর সঙ্গে আমি প্রথমের সংখ্যাটা যদি আমি গুণ করি, 4×8 প্রায় 32, মানে 3000-এর উপর যাচ্ছে। দেখো অপশানে দেখো 3000-এর কাছাকাছি কোথায় কি কোনটা অপশান আছে? অপশান সি। যদি তোমাদের একটু ডাউট লাগে তুমি করে নাও। দেখো 3 4 12 2, হাতে থাকলো 1, তোমার 4 4 9 36, 36 আগে 37, হাতে থাকলো 3, আর 4×8 32, আর 3-এ তোমার হচ্ছে 35। দেখো এটাই আসছে 3572 টাকা। এটাই তার মানে হচ্ছে আমার সেই সুদটা পেয়েছি যেটা। তাহলে অপশান সি হয়ে গেল তোমার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী কোশ্চেনে যাই। 54 নম্বর কোশ্চেনটা দেখো, এখানে কি বলেছে? বলছে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যার যোগফল কত? স্যার এটা দেখেই বলবে তোমরা, স্যার প্র্যাকটিস সেটে এরকম টাইপের কোশ্চেন ছিল, হ্যাঁ, যেটা তো আমাদের সিলেবাসে ছিল না। স্যার এটা তো নাম্বার সিস্টেমের কোশ্চেন, তোমাকে কোথাও বলে দেয়নি ওইভাবে যে নাম্বার সিস্টেম থেকে কোশ্চেন দেবো না। কোথাও বলে দেওয়া আছে বলো? দেবো না। তোমাকে বলে দেওয়া আছে ফ্র্যাকশন আছে, তোমাকে বলে দেওয়া আছে সিম্পলিফিকেশন আছে। এটা সিম্পলিফিকেশনের মধ্যে ঢুকে যেতে পারে, কিচ্ছু করার নেই, তুমি কিচ্ছু বলতে পারবে না কাউকে। তো দেখো, তো কোশ্চেনগুলো দেখতে থাকো যে কি বলছে। তাহলে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যার যোগফল কত? তাহলে এই রকম টাইপের কোশ্চেন করতে গেলে আমরা জানি যে পরপর যদি স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল জানতে চাই, তাহলে আমাদের একটা নর্মাল ট্রিক্স আছে কি, n × n+1/2। এটা আমরা জানি, এটা যোগফলটাই বেরোবে, তাই তো? তাহলে n কোনটা স্যার? n মানে হচ্ছে যতগুলো, যত থেকে যত পর্যন্ত বলেছে সেই তত, 1 থেকে সেই পর্যন্ত যতগুলো সংখ্যা বলেছে সেই তত নাম্বার অফ টার্ম, মানে কতগুলো এর মধ্যে সংখ্যা রয়েছে সেটাই হচ্ছে n। আমি এখানে লিখে দিচ্ছি চলো তোমাদের সুবিধার্থে। n হচ্ছে নাম্বার অফ টার্ম, নাম্বার অফ
টার্ম মানে কতগুলো সংখ্যা এর মধ্যে আছে, ঠিক আছে। তো বলো 1 থেকে 99 মধ্যে কতগুলো সংখ্যা আছে স্যার? 99টি সংখ্যা আছে। তাহলে এন এর ভ্যালু কত পেলাম স্যার? 99। এটা এবার এখানে বসিয়ে দাও না, দেখো তাহলে n ইন্টু n প্লাস 1/2, এটাই হচ্ছে আমার একদম কি বেরোবে? যোগফল বেরোবে একদম, তাই তো। তাহলে n কত স্যার? 99। আর স্যার কি বলেছে? গুণ হবে 99 এর সঙ্গে 1 যোগ হবে, কত হবে স্যার? 100 হয়ে যাবে। আর নিচে স্যার 2, দেখো এটা যদি আমি কাটাকাটি করি স্যার এটা 50 হবে। তাহলে 50 এর সঙ্গে 99 গুণ করলে আমার স্যার যেটা হবে সেটাই উত্তর। হ্যাঁ স্যার সেটাই উত্তর। তাহলে কত হবে স্যার? দেখো 99 তুমি এখানে এবার যদি এইভাবে গুণ করতে বসো না, দেখো আমি একটা কথা বলছি, এইভাবে যদি তুমি গুণ করতে বসো না, তাহলে তোমার হয়তো গ্রুপ সিতে যে টাইমটা দিয়েছে তোমার সেখানে সমস্যা কিছু হবে না, কিন্তু অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এইগুলো এরকমভাবে করা যায় না। তোমাকে ক্যালকুলেশন ছোট করতে হবে। কিভাবে করবো স্যার? তুমি এটাকে ধরে নাও না 100, ধরতে পারি একবারই ধরে নাও। এক বাড়ানো মানে হচ্ছে 50, তুমি 50কে তুমি একবার এক্সট্রা ওর মধ্যে ঢুকিয়ে দিচ্ছ, তাহলে 50-এর সঙ্গে 100 তোমার যদি গুণ হয় সেটা 5000 হবে। হ্যাঁ স্যার, তাহলে আমি একটা 50 ওর মধ্যে এক্সট্রা ঢুকিয়ে রেখেছি, তাহলে সেই 50টা বাদ দিয়ে দাও, তাহলে কত হবে স্যার? 4950। অপশান ডি হয়ে গেল তোমার রাইট অ্যান্সার। তাহলে এইটা গুণ করলে কত হবে স্যার? 4950। বুঝতে পেরেছি। আমি তো ক্যালকুলেটার তো পরীক্ষার হলে পাবো না, তাহলে আমাকে এইভাবেই করতে হবে। চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। দেখো 55 নম্বর কোশ্চেন। এটা আমাদের রেশিওর অঙ্ক, রেশিও প্রপোর্শনালের অঙ্ক। তো রেশিওর পোর্শনের একটা পার্টের কোশ্চেন। দেখো এই টাইপের কোশ্চেন তোমরা দেখা মাত্রই করতে পারবে। আমি আশা করব তোমরা যারা প্র্যাকটিস সেটটা নিয়েছো এবং আমাদের ক্লাসগুলো বরাবর ফলো করেছো, তাদের এই অঙ্কটা অন্তত আটকাবে না, ঠিক আছে। তো দেখো, আর এরকম কোশ্চেন কিন্তু তোমাদের আসার চান্স প্রচণ্ড বেশি, ঠিক আছে। তো কিভাবে করব স্যার? দেখো আমাকে কি বলেছে, বলছে যদি a/b এর ভ্যালু দেওয়া আছে 2:3, ঠিক আছে স্যার, এইটুকু বুঝলাম। আবার স্যার b/c এর ভ্যালু দেওয়া আছে কত? 5:7। আবার কি দেওয়া আছে? c/d এর ভ্যালু দেওয়া আছে তোমার হচ্ছে 3:10, তাই তো দেওয়া আছে। বলছে জানতে চাইছে তাহলে a/d এর ভ্যালু কত। দেখো এই যে যেটা জানতে চাইছে সেখানে কে কে নেই স্যার? b নেই আর c নেই, তাহলে বি আর সি কে আমাকে কোনো কারণে অমিট করতে হবে। এমন কি করব সেটা আমি অমিট করব? কোনো রকম প্রসেস যেও না, কোনো রকম পরপর সাজিয়ে লেখার কোনো প্রয়োজন, সময় নষ্ট হবে, এছাড়া কিছু নয়। স্যার আমি কি বলেছিলাম? আমি স্যার রেশিও বলেছিলাম ওয়ান টাইপ অফ ভাগ। তাহলে স্যার a/b কে আমি স্যার এইভাবে লিখতে পারি a/b। হ্যাঁ স্যার লিখতে পারি। তাহলে পরেরটার ক্ষেত্রেও লিখতে পারি b/c, b/c কে। তার পরেরটার ক্ষেত্রেও লিখতে পারি c/d, c/d কে। হ্যাঁ স্যার লিখতে পারি। এবার তুমি আমাকে বলো, আমাকে জানতে চাইছে a আর d, তাহলে এমন কিছু একটা করব। বা আমি বলেছিলাম যে এই ব্যক্তিগুলো সবার মধ্যেই ঢুকে রয়েছে, সবার বাড়িতে গিয়ে ঝামেলা লাগাচ্ছে, তাদেরকে তুমি করে দাও, অমিট করে দাও, তাহলেই হয়ে যাবে। কিভাবে অমিট করবো স্যার? দেখো আমি যদি গুণ করে দিই, তাহলে দেখো এই নিচে বি ওপরে বি কেটে যাবে, এই নিচে সি ওপরে সি কেটে যাবে, তাহলে পড়ে থাকবে এ আর ডি পড়ে থাকবে। তাহলে এদেরকে যদি আমি গুণ করে এখান থেকে আমি a/d বা a/d পাই, তাহলে এদের ভ্যালুগুলোকেও সেমভাবে করে দিই। চলো করো। তাহলে বলো a/b মানে কত স্যার? 2/3। একে যদি আমি গুণ করি কার সাথে? b/c মানে হচ্ছে 5/7 হবে, 5:7 কে। আর স্যার কাকে গুণ করবো স্যার? আর c/d কে, যেটা 3:10 আছে, ওটাকে ভাগ করলে কত হবে স্যার? 3/10 বা 3/10। এবার তুমি কাটাকাটি করো, দেখো দেখতেই পাচ্ছি 3 কেটে যাবে। স্যার এটা 5 দিয়ে 10কে কাটলে 2 হবে, এই 2 কেটে যাবে। তাহলে ওপরে কি পড়ে থাকছে? কিছু নেই, মানে 1। আর নিচে কত পড়ে আছে? 7। তাহলে কত হলো? 1/7। এটাকে তুমি রেশিওতে ফিরে দাও, কারণ তোমাকে রেশিওতেই জানতে চাইছে। তাহলে কত হবে? 1:7 হবে, তাই তো। তাহলে অপশান এ হয়ে গেল তোমার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো 55 নম্বর কোশ্চেনটা। চলো আজকে 56 নম্বর কোশ্চেনটা যাই, দেখি কি বলছে। বলছে একজন দোকানদার তার খরিদ্দারের 10% ডিসকাউন্ট দিয়েও ক্রয় মূল্যের উপর 20% লাভ করলো। আমরা জানি লাভ সবসময় ক্রয় মূল্যের ওপরই হয়। তো যে পণ্যের ক্রয় মূল্য 450 টাকা, তার ধার্য মূল্য কত হবে? তোমাকে এখানে একটা জিনিস বলে দিয়েছে যে ক্রয় মূল্যটা 450 টাকা। তাহলে স্যার সিপি কত দেওয়া আছে স্যার? 450 টাকা আমাকে বলে দিয়েছে। এইটা আমার সব থেকে ফুলটসের মতো কাজ করবে। স্যার এরকম টাইপের কোশ্চেন আমি আগের দিন তোমাদের সম্ভবত আপলোড হয়েছে, যেটা তোমাদের সিম্পল ইন্টারেস্ট দুদিন আগে হয়তো আপলোড হয়েছে। তো সেই আপলোড ক্লাসটা তোমরা একটু দেখে নাও। এরকম টাইপের সেম একটা কোশ্চেন ছিল, তোমরা ওখানে দেখে নিও। সিম্পল ইন্টারেস্ট বলছি, তোমার প্রফিট অ্যান্ড লসের কোশ্চেন, ঠিক আছে। তো দেখে নাও, দেখে বুঝতে পেরে যাবে তাহলে এরকম টাইপের কোশ্চেন কিভাবে করবো। আমি একটু ব্যাক ক্যালকুলেশন করবো। কিভাবে স্যার? আমাকে বলছে যে
যে এইটার যদি দাম হয় সিপি মানে ক্রয় মূল্য যদি তোমার 450 টাকা হয়, আমাকে বলছে ওভারঅল লাভ করবে ক টাকা স্যার, 20% লাভ করলো, তাই তো? তাহলে লাভ কার উপর হয় স্যার, সিপির উপর হয়। তাহলে সিপির উপর 20% লাভ করলো মানে স্যার 20% লাভ মানে হচ্ছে তোমার 120/100, তুমি এটাকে ক্যালকুলেশন করো। তাহলে স্যার 100-র ভ্যালুটা আমার দেওয়া আছে 450, তাহলে 120-র ভ্যালু বার করি, তাহলে আমি কি পেয়ে যাবো স্যার, এসপি পেয়ে যাবো। এটার সঙ্গে তো কোনো ছাড় হবে না, তাহলে বার করি। তাহলে 100-র ভ্যালুটা যদি আমার 450 হয়, কারণ 100-র মধ্যে 120 টাকা বিক্রি করেছে, তবেই তো 20% লাভ হয়েছে, তাহলে এটা আমার সিপি, এটা আমার এসপি। তাহলে 100-র ভ্যালু যদি এটা হয়, তাহলে 1-এর ভ্যালু কত আর 120-র ভ্যালু কত? দেখো 450 বাই তোমার হচ্ছে 100 ইন্টু 120, এইটুকু বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে শূন্য শূন্য ক্যান্সেল আউট করো, এই শূন্য ক্যান্সেল আউট করো। দেখো নিচে আর কিছু পড়ে নেই, 12 আর 45-এর গুণ হবে, তাহলে 12 আর 45 গুণ করলে স্যার কত হয়, 450 হয়, 540 হয়, তাই তো? তাহলে 540 আমি পেয়ে গেছি। এটা কি পেলাম স্যার, এটা আমি এসপি পেলাম 540। তাহলে আমি এইটুকু বুঝতে পারলাম যে জিনিসটার দাম ছিল 450, যেটা আমাকে বলে দেওয়া ছিল, আর 20% লাভে বিক্রি করলে স্যার 540 টাকা তাকে বিক্রি করতে হবে। এইটুকু আমার ঠিক হয়ে গেছে, এখান থেকে অপশনের দিকে তাকানোর প্রয়োজন নেই। এবার দেখো তোমাকে আরেকটা জিনিস বলেছে, কি বলেছে, যে খরিদ্দারের থেকে সে 10% ডিসকাউন্ট দিয়েছে। ডিসকাউন্ট কার ওপর হয় স্যার, আমি বলেছিলাম ডিসকাউন্ট হয় কার ওপর, ডিসকাউন্ট হয় তোমার এমআরপির ওপর, যেটাকে কি বলা হয়, মার্ক প্রাইস বা ধার্য মূল্য, ঠিক আছে? তো সেই মার্ক প্রাইসের উপর যেটা প্রিন্টেড থাকে, যেটা এমআরপি প্রিন্টেড থাকে কোনো একটা জিনিসের উপর, সেই এমআরপি কত সেট করলে বা কত থাকলে তার উপর 10% ডিসকাউন্ট দেওয়ার পর 540 টাকায় বিক্রি হয়েছে, তাহলে সেই জিনিসটার দাম যদি 450 টাকা হয়, তবে সে 20% লাভ করতে পারবে। তাহলে সেম জিনিস দেখো এমআরপির উপর যদি হয়, তাহলে এমআরপিকে আমি ধরে নিই না, এমআরপিটা তুমি ধরে নিই 100 টাকা, ঠিক আছে? কারণ স্যার 20% ডিসকাউন্ট দিয়েছে, ডিসকাউন্টটা এমআরপির ওপরই হবে। তাহলে 100 টাকার ডিসকাউন্ট দিয়ে স্যার সেলিং প্রাইস কত হবে স্যার, তাহলে 100 টাকার ওপর 10 টাকা ডিসকাউন্ট দিয়ে স্যার 90 টাকা হবে। এবার বলো এই 90 টাকাটাই 540 টাকা নয় কি, কারণ সে বিক্রি মূল্য, এটাই বিক্রয় মূল্য। তাহলে এই 90 টাকা যদি 540 টাকা হয়, স্যার 1-এর ভ্যালু কত আর এই 100-র ভ্যালুটা কত, কারণ এমআরপি যেটা আমি ধরেছি, আমাকে জানতেও চেয়েছে ধার্য মূল্য কত। তাহলে দেখো 540 বাই তোমার হচ্ছে 90 ইন্টু 100, এই শূন্য কাটলো। আচ্ছা 9 দিয়ে এটা কাটলে কত হবে, 6-9 54, মানে একটা 60, 60 আর 10 গুণ করলে স্যার 600 হয়, তাই তো? তাহলে 600 হচ্ছে অপশান এ হয়ে গেল রাইট অ্যান্সার, 600 টাকা। তাহলে জিনিসটার এমআরপি কত ছিল, 600 টাকা, তাকে 10% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করেছে 540 টাকা। জিনিসটার কেনা মূল্য কত ছিল, 450 টাকা, যার ফলে সে 20% লাভ করেছে। বুঝতে পেরেছি পুরোটা? চলো পরবর্তী কোশ্চেনে যাই, 57 নম্বর কোশ্চেন। খুবই ভালো কোশ্চেন, তোমাদের এলসিএম এইচসিএফ চ্যাপ্টার দেওয়া আছে, সেখান থেকেই কোশ্চেন আছে। দেখো বলছে দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে 60 এবং তাদের অনুপাত দেওয়া আছে 3:4। তাহলে এই দুটি সংখ্যার যোগফল জানতে চাইছে তোমাকে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। তো আমাকে দেওয়া আছে স্যার কি, আমাকে এলসিএম দেওয়া আছে 60, এটা একটু মাথায় রেখে দেবে। আর সংখ্যা দুটোর অনুপাত দেওয়া আছে, তাহলে সংখ্যা দুটোর অনুপাত দেওয়া আছে মানে স্যার আমি সংখ্যা দুটো তো জানি না, রিয়েল ডেটা নয়, তাহলে রিয়েল ডেটা বার করতে গেলে আমি এটা 3x ধরি আর এটাকে আমি 4x ধরি, কোনো সমস্যা নেই স্যার না। এবার আমাকে কি বলেছে স্যার, কোনো রকম ট্রিক্স লাগাতে যেও না, প্রথমে আগে প্র্যাকটিসের মতো করে করো। তাহলে স্যার আমাকে বলেছে এলসিএম করলে তবে এই এলসিএমটা হবে, তাহলে আমি নিজে করে দেখি না, আমি তো কারোর কথা বিশ্বাস করবো না, আমি নিজের কথাই চলি। তাহলে দেখি আমি নিজে করে দেখি। স্যার কত দিয়ে যাবে স্যার, এক্স দু জায়গায় আছে, তাহলে এক্স দিয়ে যাবে। স্যার কত পড়ে থাকবে, এটা 3 পড়ে থাকবে, এটা 4 পড়ে থাকবে। স্যার আর তো যাবে না, না, তাহলে আমরা এলসিএম করার সময় কি করি, 10-এ সব কটাকে একসাথে গুণ। তাহলে কত হবে স্যার, এক্স ইন্টু 3 ইন্টু 4, এইটা সমান ভ্যালু যেটা হবে সেটাই তোমার দেখো 60 বলে দেওয়া আছে, আমি মিলিয়ে দিলাম। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালুটা পাবো, হ্যাঁ স্যার পাবো। দেখো 3-4-এ 12, 5-12 60, তার মানে এক্স এর ভ্যালু কত হলো 5। কাটাকাটিটা নিজের মতো করে নিও। তাহলে এক্স এর ভ্যালু হয়ে গেল 5। তাহলে এক্স এর ভ্যালু যেহেতু 5 পেয়ে গেছে, আমি সংখ্যা দুটো বার করতে পারবো, হ্যাঁ স্যার পারবো, কেন পারবো না? এখানে স্যার 3x ধরেছিলাম, এখানে 4x ধরেছিলাম, তাহলে এক্স এর ভ্যালু আমি যদি 5 জানি, তাহলে 5-এর ভ্যালুটা বসাও না এখানে। তাহলে 3x এর জায়গায় 5 বসালে, যদি x এর জায়গায় 5 বসাই, তাহলে 3-5-এ স্যার 15, আর এটা স্যার 4-এর সঙ্গে 5 গুণ করলে 4-5-এ 20। তোমাকে এই দুটো সংখ্যা যোগ করতে বলেছে, বলে 15 আর 20 যোগ করলে কত হবে, আমরা সবাই জানি স্যার কত, স্যার 35, তাই তো? তাহলে উত্তর হয়ে গেল কোনটা, যোগফল 35। যদি বিয়োগ করতে বলতো আমি বিয়োগ করতাম, 5 উত্তর হতো। যদি গুণ করতে বলতাম আমি 15 দুগুণে 30, 300 উত্তর হতো। যা করতে বলবে তাই করতে পারবো, কোনো অসুবিধা নেই। চলো পরবর্তী কোশ্চেনে যাই, দেখি 58 নম্বর কোশ্চেনটা দেখি। চলো দেখো খুবই সুন্দর কোশ্চেন, এটাও তোমার সিম্পলিফিকেশনের একটা পার্ট। দেখো তোমাকে একটা সংখ্যার ডেটা দিয়েছে, যেটা যে সংখ্যাটা রয়েছে 0.36
টু তার কিউব মাইনাস 0.1 তার কিউব, নিচে তোমার হচ্ছে সেই সংখ্যাটারই স্কোয়ার দেওয়া আছে, এখানে একটা আলাদা সংখ্যা দেওয়া আছে, এখানে একটা আলাদা সংখ্যা। তো এরকম টাইপের কোশ্চেন আমি কিন্তু প্র্যাকটিস সেটে করিয়েছিলাম, প্র্যাকটিস সেটে নয় থিওরি ক্লাসে করিয়েছি, তো ভালো করে একটু দেখে রাখো। তো এটা যারা দেখবে তখন সঙ্গে সঙ্গে উত্তর করে দিতে পারবে। স্যার কী করতে হয় দেখো, তোমাকে আমি ট্রিক্সটাও বলছি আর ডিটেলসও বলছি। স্যার আমি এখানে কটা ডেটা দেখতে পাচ্ছি এইটাকে বাদে? স্যার আমি দুখানা ডেটা দেখতে পাচ্ছি। কি কি স্যার? একটা হচ্ছে 0.362 আর একটা কত আছে 0.1। এই দুটো ছাড়া আমি আর স্যার ডেটা এইটাকে বাদে ডেটা দেখতে পাচ্ছি না। তাহলে তুমি একটু কাজ করো তো, এইটাকে এ হিসাবে ভাবো আর এটাকে বি হিসাবে ভাবো, তাহলে দেখতে কীরকম লাগছে দেখো তো। স্যার এ কিউব মাইনাস বি কিউব, হ্যাঁ কি না? আচ্ছা, তার নিচে কীরকম দেখতে লাগছে এ স্কোয়ার প্লাস, এটাকে এখন বাদ রাখো, প্লাস তোমার হচ্ছে ওইদিকে কত দাও, এইটা কত ক্ষেত্রে বলো স্যার বি কিউ বি স্কোয়ার, তাই তো? স্যার মাঝে ওটা কি? এইটা দেখো, এইটা মাঝে সবসময় এই ফরম্যাটটা এলে মাঝে সবসময় এটা এ আর বি এর গুণফল হিসেবেই থাকে, না হলে অঙ্ক তৈরি হবে না। বোঝা গেল? তাহলে এই ফরম্যাটটা দেখে আমি বুঝতে পারলাম, চিনতে পারলাম এই দুটো জিনিসের পুরো প্যাটার্নটা কি দিয়েছিল, তোমাকে চেক করছিল এটাই তুমি জানো কিনা। ঠিক আছে, তো এখান থেকে শর্টকাট কি স্যার, এরকম দেখতে পেলে এইখানে যে সাইনটা রয়েছে কিচ্ছু দেখার দরকার নেই, সাইনটা যেটা রয়েছে সেই সাইনটা দিয়ে এদের মধ্যে বিয়োগ করে দাও। যদি এখানে প্লাস থাকে তো প্লাস করে দাও, এখানে মাইনাস থাকলে মাইনাস করে দাও। এখানে যদি প্লাস থাকে এখানে একটা মাইনাস হবে, এখানে মাইনাস আছে মানে এগুলো সবই প্লাস হবে, গল্প এটাই। তাহলে আমি বিয়োগ করে দিলে উত্তর হয়ে যাবে স্যার। দশমিকের পর যে সংখ্যাগুলো কিছু নেই সেটা জিরো ধরতে হয়। তাহলে দেখো, তাহলে 2 বসলো, 6 বসলো আর এখানে 2 বসলো 0.0, তাহলে উত্তর কত হলো? অপশান বি হয়ে গেল তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার তুমি স্যার করবো কি করে একটু ডিটেলসে বলুন। ডিটেলস হচ্ছে এটাই যে এর যে এ কিউব মাইনাস বি কিউব এর ফরম্যাট হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস তোমার বি স্কোয়ার, আর নিচে দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার রয়েছে। তাহলে এইটা কেটে যাবে না, তাহলে পড়ে থাকবে দেখো এ মাইনাস বি। যদি এটা থাকে, এটাই তো আমাকে জানতে চেয়েছিল, আমি থোড়ি শুধুমাত্র স্কোয়ার করে সময় নষ্ট করবো? তাহলে করবো না, তাহলে উত্তর হয়ে গেল আমার অপশান বি। আমি বিয়োগ আগেই করে দিয়েছি ওই জন্য, বুঝতে পেরেছো? চলো পরবর্তী কোশ্চেন, আজকের নম্বর কোশ্চেনটা দেখি। 59 কোশ্চেন বা 59 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে একটি লাইব্রেরিতে প্রতি রবিবার গড়ে 510 জন করে আগমন হয়। দেখো এই কোশ্চেনটা একটু মনে রাখবে, এই কোশ্চেনটা খুবই ট্রিকি আছে, খুব ভালো করে দেখবে, এটা একটুখানি সুন্দর কোশ্চেন। কীরকম বলছে, তাহলে আমি এইটুকু বুঝতে পারলাম যে প্রতি রবিবার 510 জন করে আগমন হচ্ছে একটা লাইব্রেরিতে। ঠিক আছে, এবার কি বলছে দেখো, বলছে সপ্তাহে অন্যান্য দিনে গড়ে 240 জন করে আগমন হয়। মানে রবিবার ছাড়া বাকি সপ্তাহের যে দিনগুলো আছে, 6 দিন আছে, সেই 6 দিন প্রত্যেকটা দিনে তার হচ্ছে 240 জন করে গড়ে কোশ্চেন আছে। এটা যদিও একটা গড়ের চ্যাপ্টার কোশ্চেন, কিন্তু এর মধ্যে রিজনিং হালকা করে ঢোকানো আছে, কিভাবে বুঝতে পারবে এক্ষুনি পরের লাইনটা পড়লে। দেখো বলছে রবিবার দিয়ে শুরু এমন একটি মাসে, যে মাসটায় রবিবার দিয়ে শুরু হচ্ছে এরকম একটা মাসে এই লাইব্রেরিতে যতজনের আগমন হয় তার গড় কত, এটা জানতে চেয়েছে। তাহলে দেখো একটা জিনিস তুমি আমাকে বললাম, যে লাইনটা আমি দাগালাম না, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন। কেন স্যার? স্যার আমাকে আগে বুঝতে হবে যে, মানে এইটুকু মনে রাখো, যে কোনো একটা মাসের যে দিনটা দিয়ে শুরু হয়, 30 দিনে যদি মাস আমি ধরে চলি, যে দিনটা দিয়ে শুরু হয় সেই দিনটা ওই মাসের মধ্যে 4 বার নয়, সপ্তাহ যদি তোমার 4টে হয় 4 বার নয়, কিন্তু সে 5 বার আসে যে দিনটা দিয়ে শুরু হয়, এটাই হচ্ছে ট্রিক্স। তাহলে স্যার কি, স্যার রবিবার যে দিনটা আমাকে বলছে, এই দিনটা স্যার 30 দিনে মাস হয়, তাহলে আমি 30 দিনের মানে 1 মাসের কথা বলছি, 1 মাসের কথা বলছি। তো 1 মাসে যে 30 দিন হয় তার মধ্যে রবিবার স্যার যদি দিয়ে শুরু হয়, তাহলে স্যার কটা রবিবার পাবো স্যার? রবিবার পাবো 5টা রবিবার পাবো, এটাই হচ্ছে আসল জিনিস। তাহলে প্রত্যেকটা রবিবার স্যার গড়ে এসছে 510 জন। আর আমরা গড়ের চ্যাপ্টারে বলেছিলাম যে গড় দেওয়া আছে মানে তুমি আগে মোট বার করে নাও, সমষ্টি বার করে নাও। তাহলে স্যার কত হবে স্যার? 510 যদি প্রত্যেক রবিবার করে এসেছে, তাহলে 5 দিয়ে 510কে গুণ করলে যেটা হবে সেটা টোটাল, তাহলে প্রত্যেকটা রবিবারে যেটা মোট যতগুলো রবিবার হয়েছে 5টা রবিবারে মোট কতজন এসছে সেটা জানতে পারবো। তাহলে দেখো গুণ যদি করি, তাহলে 5 0 0, 5 1 5 আর 5 5 25, দেখো 2550 জন মোট রবিবারগুলোতে মোট মিলিয়ে 2550 জন এসছে। এবার স্যার কি করব? স্যার বাকি অন্যান্য দিনগুলো হিসাব করতে হবে। এবার বলো, আমার দিন হচ্ছে 30 দিন, তাহলে 30 দিনের মধ্যে যদি আমার 5টা রবিবার চলে যায়, তাহলে স্যার কটা দিন পড়ে থাকে গো? আর তোমাকে সপ্তাহ হিসেবে বার করতে হবে না, 4 6 24 বার করতে যাও না, ভুল হয়ে যাবে। স্যার 30টা দিনে আমি হিসাব করছি, তাহলে মাসে 1 মাসে হিসাব করছি, 5টা রবিবার চলে গেল, স্যার 25টা দিন পড়ে রইল।
ঠিক আছে। এই 25 দিনে গড়ে কতজন করে এসছে স্যার? 240 জন করে এসছে। তাহলে এইটাকে যদি আমি গুণ করি তাহলে মোট আমার বাকি সপ্তাহগুলোর যে দিনগুলো ছিল রবিবার বাদে সেই দিনগুলোর মোট কতজন এসছে বার করতে পারবো। তুমি আমাকে বলো 25 আর 24 গুণ করলে কত হয় স্যার? 600, আর একটা শূন্য আছে তাহলে হচ্ছে 6000 হয়ে গেল। ঠিক আছে, এইটুকু বুঝতে পারলাম। আমাকে কি জানতে চেয়েছে দেখো, আমাকে বলেছে এই লাইব্রেরিতে যতজনের আগমন হয় তার গড় কত, মানে মোট বার করে তাকে আমি গড় বার করবো। ঠিক আছে, তাহলে আমাকে বলো 6000 আর যদি আমি 2550 আমি যোগ করি স্যার কত হবে? স্যার 0, 5, 5 আর 6 2 8, তাহলে এইটা হচ্ছে মোট যতজন এসছে একটা মাসে ততজনের, এই হিসাবটা হলো ততজনের, মানে মোট একটা গোটা মাসে এতজন লোক লাইব্রেরিতে ঢুকেছে বা এসেছে, আগমন হয়েছে। তাহলে আমাকে জানতে চাইছে মাসে তার গড় কত হচ্ছে। তাহলে মাসে কটা দিন স্যার? 30টা দিন। তাহলে আমি 30 দিয়ে এটাকে ভাগ করলেই হয়ে যাবে স্যার। এটা যে শূন্য শূন্য কাটলো আর এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে কত হবে স্যার? 285 হবে, 285। তাহলে উত্তর কত হয়ে গেল? অপশান ডি হয়ে গেল তোমার রাইট অ্যান্সার, 285। তাহলে গড় কত হলো? 30 দিনের গড় লোক সংখ্যা, যেটা রবিবার ফরিবার সব মিলিয়ে 285 জন। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী কোশ্চেনে যাই। আজকের শেষ কোশ্চেন এই পার্ট 2 এর, মানে তোমার হচ্ছে প্র্যাকটিস সেট 5 এর। দেখো, নতুন বাজেটে কেরোসিন তেলের দাম 25% বৃদ্ধি পেয়েছে। সত্যি আমরা জানি বৃদ্ধি পেয়েছে, তাই না? নতুন বাজেটে তো শতকরা কত ভাগ কেরোসিন তেলের ব্যবহার কমালে ওই বরাদ্দ খরচের কোনো বৃদ্ধি হবে না? মানে এই টাইপের কোশ্চেনও আমি তোমাদেরকে করিয়েছি, দেখবে তোমরা ভালো করে, পার্সেন্টেজে করিয়েছি। স্যার কি করব? একদম আমি শর্টকাটটাই বলছি, x/100 বৃদ্ধি হয়েছে বলেছে, তাহলে আমি পজিটিভই যাব, তাহলে প্লাস x/100। ঠিক আছে, তাহলে কি স্যার? ওপরে আমার 25, নিচে আমার কত? 100 প্লাস 25। স্যার যারা বুঝতে পারেন তারা ক্লাসটা করো, না হলে স্যার এইভাবে বোঝানো সম্ভব নয়। স্যার আমি তবু বলেছি চলো, এই যে এক্সটা হচ্ছে এইখানে যে ভ্যালুটা দেওয়া থাকে সেটাই হচ্ছে এক্স। যদি বৃদ্ধি বলে থাকে তাহলে এখানে পজিটিভ করব, প্লাস করব। যদি এখানে হ্রাস বলে থাকে আমি এখানে মাইনাস করব, আর কিচ্ছু নয়। তাহলে দেখো বলো কত হবে? তাহলে উপরে 25, নিচে হচ্ছে তোমার 125 যোগ করলে আর ইন্টু 100, তাই তো? তাহলে দেখো 25 দিয়ে এটা 125 কাটলে 5 হয়, 5 দিয়ে এটাকে কাটলে স্যার 20 হয়। তাহলে কত পেলাম স্যার? 20%। ঠিক আছে, বুঝতে পারলাম। চলো তাহলে আজকে তোমাদের পার্ট 2 এর 5 নম্বর প্র্যাকটিস সেটের পার্ট 2টা শেষ হয়ে গেল। মানে এবার থেকে তোমার হচ্ছে প্র্যাকটিস সেট 6, 7 পরপর আসতে যাবে, পুরো প্র্যাকটিস 15টা সেট। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর যদি আর কোনো কোয়ারিজ থাকে তাহলে কমেন্ট সেকশনে সেটা বলতে পারো। থ্যাংক ইউ, স্টে টিউন, বাই বাই।